আপনি তো বিজেপির এমপি ছিলেন, তাহলে আবার নতুন করে বিজেপিতে যোগদান করার ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না? আমি তো বললাম সেটা আমার একটা বড় রাজনৈতিক ভুল ছিল। অভিষেক ব্যানার্জি কি বলে মঞ্চে দাঁড়িয়ে বলে আমি এতে ঝুলে যাব, আবার তার কোম্পানি প্রায় 100 কোটি প্রপার্টি জব্দ হয়ে গেছে। আমাদের লোকেরা কোথাও না কোথাও যে সকল যে আমাদের হয়ে বসেছিল এজেন্ট, পয়সা হোক লোভ হোক, তারা নিজেকে বিক্রি করে দিল। আবার যদি তৃণমূল কংগ্রেস ডাকে আপনি কি যাবেন? চব্বিশে হারার পরেও যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা সেই মানুষগুলোকে পোস্ট পোল ভায়োলেন্স থেকে বাঁচাতে পেরেছি, সেটা তখনও করা যেতে পারতো। বাট কোনো না কোনো সময় মানুষ কোনো ভুল করে, সেই জন্যে সে ভুলটা হয়েছিল। তার জন্যে আজকে আমরা ভারতীয় জনতা পার্টিতে আসার পরে এখন আমরা মনে দিক থেকে খুব শান্তিতে, যে আমরা একটা টাস্ক নিয়েছি বাংলা থেকে তৃণমূলকে সরাবো, এই টাস্কটা আমরা সফল হব। এই লড়াইটা আমাদের খুব লোয়ার লেভেল থেকে শুরু করতে হবে। বাংলা রাজনীতিতে উপর থেকে নিচে আসা যায় না, নিচে থেকে উপরে যেতে হবে। বেশ, আমি এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন করব যে আপনি 2019 লোকসভা ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন, আপনাকে সেই সময়ও তৃণমূলের থেকে টিকিট দেয়নি, দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া হয়েছিল। তাদের সামনে ফেস টু ফেস উনি কথা বলতে পারবেন না, এটা সবাই জানে। এবার উনি মুখ্যমন্ত্রী আছেন, উনার মিডিয়া হাইপ বেশি পাবেন, তার জন্য উনি বলতে পারেন, লোক শুনছে। কিন্তু প্র্যাকটিক্যালি উনার এই বলার অধিকার নেই কি আমরা গদ্দার তো উনি তৃণমূলের সমস্ত কর্মী যারা মার খেয়েছে, খুন হয়েছে, যাদের বাড়ি লুটপাট হয়েছে, সিপিএম তাদেরকে কেস দিয়েছিল, এখন তাদেরকে উনি গদ্দার কি করে বলুন? এখন তো উনি নিজে, আপনাকে সেই সময় বলা হয়েছিল যে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হবে? নিশ্চিতভাবে বলা হয়েছিল, কিন্তু ওই চ্যাপ্টারটা ক্লোজ, নাথিং। ওই নিয়ে আমি মনে করি না কি ওইসব নিয়ে এখন আলোচনা করা উচিত। বেশ, আপনি সেদিন ব্রিগেডে গিয়েছিলেন যেদিন 42 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আপনি জানতেন যে আপনার নাম থাকবে না? আন্দাজ পেয়েছিলেন? হ্যাঁ। তাহলে কেন গিয়েছিলেন? দেখুন, কেন গেছিলাম, আমিও মানুষকে দেখাতে চাইছিলাম কি উনি যে সবাইকে নিজে যখন লাভ হয় তখন উনি করেছেন, আর যখন লস হয় তখন বলেন অমুক করেছে। তা আমি দেখাতে চাইছিলাম কি উনি কমিটমেন্টের লোক না, উনি যার থেকে যে লাভ হবে, বেনিফিট হবে তার সঙ্গে, আর যখন তার থেকে লাভ হবে না তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ওনার অভ্যাস। মানে উনি যে লোককে গদ্দার বলেন, অ্যাকচুয়ালি গদ্দার উনি। আচ্ছা, অর্জুনদা, একটা বিষয়, আপনি বিজেপি থেকে তৃণমূলে এলেন 2022 সালে, কিন্তু আপনি এমপি পদ ছাড়লেন না। তারপরে বেশ কিছুটা সময় তৃণমূলের সঙ্গে থাকলেন, কিন্তু আবার ব্রিগেডে আপনার নাম ঘোষণা করা হলো না, আপনি দিল্লি চলে গেলেন, গিয়ে বিজেপিতে জয়েন করলেন। আপনি তো বিজেপির এমপি ছিলেন, তাহলে আবার নতুন করে বিজেপিতে যোগদান করার ব্যাপারটা একটু হাস্যকর হয়ে গেল না? বিজেপির এমপি ছিলাম, বিজেপি হয়ে এমপি ছিলাম, কিন্তু যেহেতু আমি তৃণমূল জয়েন করেছিলাম অফিসিয়ালি, তখন আমাকে অফিসিয়ালি আবার বিজেপিতে জয়েন করতে হয়েছিল। এটা কোনো হাস্যকর ব্যাপার নেই। আমি তো তৃণমূলে আমাকে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি, কিন্তু আমি সেই পদটা এমপিশিপটা ছাড়িনি। কেন, অনেকে তখন ছিলেন এরকম, এই জন্যে আমাকে আবার জয়েন করতে হলো। যেহেতু আমি তৃণমূলে জয়েন করেছিলাম, আবার বিজেপিতে জয়েন করতে হয়েছিল। আমি তো বললাম সেটা আমার একটা বড় রাজনৈতিক ভুল ছিল। 10ই মার্চের টিকিটটা কি আগে থেকেই কাটা ছিল বিমানের, দিল্লির টিকিটটা? না 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 না, আমি জানতাম কি আমাকে টিকিট দেবে না, তা সত্ত্বেও আমি বিমানের টিকিটটার কথা বলছি, আমি বলছি তা সেদিন তো আমি দিল্লি যাইনি, আমি তো অনেক পরে গেছি। আচ্ছা, অনেক পরে গেছেন। মমতা ব্যানার্জি আজকে নিজে গদি বাঁচাবার জন্যে উনি যা ইচ্ছা তাই করছেন, উনি বাঁচবেন না। যে তথ্যগুলো আমরা যতটুকু মিডিয়া, তার মানে কি কোনো সেটিং রয়েছে এখানে? সেটিং রয়েছে কি সেটিং করতে গেছে? কার থেকে বাঁচাতে চাইছেন? আরে যে আপনি একটা শুনুন, আপনি একটা দেখুন, অভিষেক ব্যানার্জি কি বলে মঞ্চে দাঁড়িয়ে বলে আমি এতে ঝুলে যাব। কেন? আমি যদি কোনো 2 নম্বরই কাজ করে থাকি, আবার তার কোম্পানি প্রায় 100 কোটি প্রপার্টি জব্দ হয়ে গেছে, তা আর কি হবে?
মানে এই ব্যাখ্যাটা কাকে দিচ্ছে? মানে বাঁচাতে চাইছেন কার হাত থেকে, কিসের থেকে ভাইপোকে বাঁচাতে চাইছেন? নিশ্চয়ই উনি ভাবছেন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যদি আমি একটু নরম মনোভাব দেখিয়ে দিই তাহলে আমার হয়তো বেঁচে যাবে, কিন্তু উনি জানেন না এই যে ইডি সিবিআই চলছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে না, এটা কোর্টের অর্ডারের উপরে হচ্ছে। বারবার এটা আমরা বলি কি এটা কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা অমিত শাহজি আর মোদিজির হাতে নেই কি উনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু উনি গেছিলেন ইন্ডিজেটকে, উনি ভাবছেন কি উনি আর আপনার মুলায়ম সিং যাদবর ছেলে অখিলেশ যাদব এরা একটা আলাদা গ্রুপ করে একটা নিজের একটা গ্রুপ মানে একটা প্ল্যান করেই গিয়েছিলেন, প্ল্যান করে গিয়েছিলেন। আপনি দেখুন রাজদীপ সরদেশাই একদিন আগে বলছে উনি কুইট করবেন। রাজদীপ সরদেশাই স্ত্রী এখন রাজ্যসভার তৃণমূলের মেম্বার, সেটা একদিন আগে অ্যাডভান্স বলে গেছিলেন। সেটা অন্য বিষয় চলে যাচ্ছে। একদিন আগে অ্যাডভান্স উনি বলে গেছেন উনি কুইট করবেন, আর কুইট করেছেন। উনিও বলেছেন কি আমি যাচ্ছি, দেখছি যদি কিছু না হয় আমি চলে আসবো। বেশ, তো এই নাটক করা দরকার। আমরা আবার আপনার বিষয় ফিরি। অনেকে বলেন, নিন্দুকেরা বলেন, যদি খুব ভুল করে না থাকি 165টা কেস আপনার এগেনস্টে ছিল। এই কেসগুলো ঢাকতেই আপনার তৃণমূলে যাওয়া, সত্যিই কি তাই? তো একটাও কেস তো শেষ হয়নি। যদি ওর জন্যই তৃণমূলে যাওয়া 165টা কেসই তো, হ্যাঁ তাহলে 165টা কেস তো শেষ হয়ে যেত। তো আমি তো যাইনি। উনাকে সঠিক জবাব দিয়েছিল বিমল গুরুং। সব উনি যাকে যে অফিসার খুন হলো তার জন্যে উনি বলেছিলেন আমি বুঝে নেব। পুলিশ তো এখন বলতে গেলে চটি চাটা হয়ে গেছে, ওদের তো কোনো মেরুদণ্ড নেই, ডিএ পায় না, তাও দিনরাত উনাকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছে। সেই বিমল গুরুং উনার সঙ্গে ভালো সৌদা করলো না। আমরা তো ওই সৌদা করার লোক না, আমরা একটা পলিটিক্যাল লোক, আমরা পলিটিক্যাল সম্মানের জন্য কোনো কাজ করি। কিন্তু উনি যে কথাটা বলছে 165টা মামলা ছিল, একটা মামলা কি কমেছে আমার? আচ্ছা, একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে অর্জুন সিং এর বাবা যিনি সত্যনারায়ণ সিং কংগ্রেস করেছেন সারা জীবন, ভাটপাড়া থেকে 3বার এমএলএ হয়েছিলেন। কিন্তু অর্জুনদা তারপর চলে আসেন হচ্ছে তৃণমূলে, এবং সেখান থেকে বিজেপি থেকে আবার তৃণমূল, আবার বিজেপি। এখান থেকেই প্রশ্ন, বারবার দল বদল কি মানুষ 2024-এ মেনে নিল না? কারণ ব্যারাকপুর স্টেশনে এবার আমরা পোস্টার পড়েছে দেখেছি যে দল বদলু অর্জুন সিং এর ওপর আমরা ভরসা রাখছি না। সেই জন্যই কি এবার অর্জুনের লক্ষ্যভেদটা হলো না? তাহলে লোক 4,55,000 লোক ভোট দিত না, তাহলে আমার জামানা জব্দ হওয়া যাওয়া দরকার ছিল। এই ভোটটা ওইটা নিয়ে কেউ মানুষ, তাহলে পোস্টারগুলো কারা দেয়? ওরা তৃণমূল করায়, ওরা আইপ্যাক আছে ওদের সব, ওরাই সব করায়। ওটা নিয়ে কোনো সময়, তাহলে তো 4,55,000 মানুষ আমাকে ভোট দিত না। তাহলে আমার ভোটটা তো মানে 10,000 ভোট পাওয়া উচিত। তো ওটা ব্যাপার না, ওটা আইপ্যাক বা তৃণমূলের লোকেরা এসব করেছিল, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি হেরেছি, কী কারণে হেরেছি সেটা আমরা বিশ্লেষণ করে আমরা জানি কী কারণে আমরা হেরেছি। আমাদের অনেকগুলো সাংগঠনিক দুর্বলতা আছে। সেই সাংগঠনিক দুর্বলতাটাকে বলতে গেলে, ধরুন আমি কাউকে ছোট মনে করি না, কিন্তু একটা রিক্সা ভ্যান, মানে সাংগঠনিক দুর্বলতাই বলছেন আপনার হারের কারণ? হ্যাঁ, সে তো আছেই, বললাম তো কি একটা অটো চালায়, টোটো চালায়, এক সিপিএম তৃণমূলে পুলিশ ডেকে বলে দেয় তোমার কাল থেকে টোটো বন্ধ হয়ে যাবে, তো ম্যানেজ হয়ে যায় ভোটের দিন। এখানে তো ভোট হয় না, ভোট করাতে হয়। বাংলায় একটা কথা আছে, সারা ভারতবর্ষে ভোট হয়, এখানে ভোট করাতে হয়। তো এই ভোট করাবার যে প্রক্রিয়া, ডেট অফ ইলেকশন, সেই জায়গা প্রায় 300-400 বুথটাকে 50টা 100 করে ভোট তারা ফলস ভোট মেরে দিল। আমাদের লোকেরা কোথাও না কোথাও যে সকল যে আমাদের হয়ে বসেছিল এজেন্ট, তারা খুব সামান্য জায়গা, সামান্য এর উপরে তারা নিজেকে ভয় হোক, ভীতি হোক, পয়সা হোক, লোভ হোক, তারা নিজেকে বিক্রি করে দিল। এই জন্যে এটা হেরেছি। নাহলে মানুষ 3 দিন ওখানকার হারার পরে, 4 জুনের পরে মানে এলাকার 4 দিন লোক বেরোয়নি বাড়ি থেকে। তাহলে কি শুভেন্দু অধিকারী এবার ভোটটা ঠিক করাতে পারলেন না? শুভেন্দু অধিকারী তো নিজের জায়গায় যেখানে ওর দায়িত্ব ছিল ভোট করে 2টো সিটে জিতিয়েছে। শুভেন্দু অধিকারী গুড অর্গানাইজার, গুড পলিটিশিয়ান। ওখানে উনি 1 বছর ধরে উনার 2টো জেলায়
উনি দায়িত্ব নিয়ে দল থেকে উনি দায়িত্ব তো নিয়ে বিরোধী দলনেতা, পুরো বাংলাটাই তো ওনার দায়িত্ব। না, আপনি এটা ভুল করছেন। এটা তো তৃণমূল কংগ্রেস নয়, বিরোধী দলের নেতা হতে পারেন, কিন্তু বিজেপি যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে সভাপতি বা যারা ওই ওজিএস আমাদের পার্টিতে বলে ওরা এইসব সংগঠনগুলো দেখে। উনি কিন্তু 1 বছর ধরে নিজের এই দুটো এতে তাহলে সাংগঠনিক সুকান্ত জেলা, মজুমদার তিনি কি তাহলে রাজ্য সভাপতি হিসেবে পুরো বাংলাটা দেখতে পারলেন না? না সেটা যদি দেখতে পারতেন তাহলে এই পরিস্থিতি হতো না। তাহলে কি আপনি দিলীপ ঘোষকে এগিয়ে রাখবেন রাজ্য না, আমি সভাপতি দিলীপ হিসেবে? ঘোষকেও এগিয়ে রাখছি না, কাউকে এগিয়ে রাখা এটা আমার কাজ নয়। কে দিলীপ ঘোষ আসবে না সুকান্ত মজুমদার আসবে না কে আসবে ওটা আমার কাজ না। আমি যেটা গাফিলতি আছে আমি দলকে বলেছি কি এই পরিস্থিতিতে যেখানে অনেক লোক বিক্রি হয়ে গেছে, সেখানেও প্রত্যেকটা লোকসভা যদি দেখেন তাহলে এক একটা লোকসভা 800-900 বুথে আমরা জিতে আমরা আবার হেরে গেছি। তাহলে এই 800-900 বুথে যেখানে আমরা জিতেছি সেই লোকগুলো তাহলে ইমানদারিতে কাজ করেছে, তারা লড়াই করেছে। সেই লোকগুলোকে সামনে নিয়ে এসে আপনাকে রাজনীতিটা আগামী দিনে এটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আর যারা বেইমানি করেছে, যারা বুথ বিক্রি করে দিয়েছে, পুলিশের ভয়ে হোক পয়সা লোভে হোক, তাদেরকে সাইড লাইনে রাখা উচিত। ওর জন্য একটা অন্যরকম প্রশ্ন করি, সেটা হচ্ছে মুকুল রায়। আপনি যখন তৃণমূলে ছিলেন তখনও মুকুল রায়ের সঙ্গে আপনার খুব একটা সুসম্পর্ক ছিল, এ কথা বলা যায় না, কারণ বরানগরে গাড়ি নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, সেটা অনেকদিন আগে, আপনি হয়তো ভালো জানেন। কিন্তু বিজেপিতে জয়েন করার পর আপনি মুকুল রায়ের বাড়িতে গেলেন, তার সঙ্গে দেখা করলেন, ফুল উপহার হিসেবে নিয়ে গেলেন, একসঙ্গে বসে চা খেলেন। উনি অসুস্থ এই মুহূর্তে, এটা কি রিয়েলাইজেশন হলো কিছু না, একটা? দেখুন, মানে অনেকটা দিন পেরিয়ে এসে দেখুন রাজনীতিতে মুকুলদার সঙ্গে সত্যিই আমার কোনোদিন বনেনি। এর এখন উনি অসুস্থ আছেন, তারপরে না যাওয়াটা কোনো ব্যাপার না। উনি আমাদের এলাকার লোক, বয়সেও বড়, রাজনীতিভাবে উনি আপনার সঙ্গে তো বনিবনা হয়নি। উনি যদি সুস্থ থাকতেন, আগের মতো যদি উনি কাজ করতে পারতেন, তাহলে কি ওনার সঙ্গে গিয়ে দেখা করতেন? না, দেখা তো হতো, কিন্তু দেখুন দেখা হলে কি মনের দিক থেকে মানুষ সবার সঙ্গে মিল হয়ে যায় না। আমডাঙ্গা একটু টাফ, আমডাঙ্গা মুসলিম ভোট বেশি আছে। কিন্তু অর্জুনদা একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছেই করছে, সেটা হচ্ছে বারবার প্রত্যেকদিন সকালের খবরের শিরোনামে উঠে আসে ভাটপাড়া জগদ্দল এলাকায় বোমাবাজি, কাউকে লক্ষ্য করে গুলি, বোমা, আপনার বাড়ির সামনে সিসিটিভি বসানো হয় এবং সমস্ত অভিযোগের আঙুল আপনার দিকে ওঠে। কেন? দেখুন, অভিযোগ তো সরকারি দল আছে, তো অভিযোগ আমার দিকে তুলবেই। পুলিশ ওদের চামচা, বলতে গেলে খারাপ শব্দ হবে, পুলিশ ওদের একদম লেজ গুটিয়ে ওদের কাছে বসে আছে। পুলিশের কোনো ভূমিকা কিন্তু নেই। আর কোথাও হয় না, জগদ্দল ভাটপাড়াতেই কেন কি হয়? আপনাকে বলছে আর কোথাও হয় না? টিভিতে এখনো বারবার খবরের আপনি শিরোনামে টিভিতে কেন উঠে আসে? আপনি মিডিয়ার লোকেরা 1 মাসের মধ্যে আপনি ভাটপাড়া জগদ্দলে কোথায় গন্ডগোলটা শুনলেন? সারা বাংলায় গন্ডগোল চলছে, আপনি ভাটপাড়া জগদ্দলটা আপনি মনে রাখছেন? সারা বাংলায় রোজ খুন হচ্ছে, রোজ পিটানি হচ্ছে, রোজ মারামারি হচ্ছে, রোজ তৃণমূলকে খুন করছে, আপনি ভাটপাড়াকে বলছেন? আপনার নামের সঙ্গে ভেসে আসে বলে বারবার খবরগুলো বোধহয় আরো বেশি বেশি করে আসে। আমার সঙ্গে নাম ভেসে আছে, আমি প্রতিবাদ করি। আজকে বলুন ভাটপাড়া জগদ্দল যে কথাগুলো, আজকে ক্রাইম, ক্রিমিনাল, পুলিশ সবটাই তো তৃণমূল কন্ট্রোল করছে। তৃণমূলকে খুন করছে, আর লজ্জাও লাগে না? তৃণমূলকে খুন করছে আর পুলিশ তার বসে তামাশা দেখছে। আবার যদি তৃণমূল কংগ্রেস ডাকে, আপনি কি যাবেন? না, মৃত্যু অবধি ভারতীয় জনতা পার্টি। আর বাংলায় আমরা 2001 সালেই শপথ নিয়ে তৃণমূল করেছিলাম। 1 সাল না, প্রথম দিন থেকে আমি 99 থেকে তৃণমূল করতাম। তখনও শপথ নিয়েছিলাম কি পশ্চিমবাংলা থেকে সিপিএমকে আমরা সরাবো। এখন আমরা শপথ নিয়েছি বাংলা থেকে আবার তৃণমূলকে সরাবো। বেশ, আমার শেষ প্রশ্ন আজকের এই অনুষ্ঠানে সাদা কালো স্বীকারোক্তিতে, সেটা হচ্ছে যে জীবনে এখনো পর্যন্ত সব থেকে বড় রাজনৈতিক ভুল কোনটাকে আপনি মনে করেন? আমার রাজনৈতিক ভুল এইটা হলো কি, আমি ওই 2022-এ, অথচ আমি কোনো নিজের স্বার্থের জন্য যাইনি, আমার কোনো স্বার্থ কেউ বলতেও পারবে না যে স্বার্থটা পূরণ হলো, বাট এটা আমার রাজনীতি। ছেলে কি বারণ করেছিল? হ্যাঁ, ছেলে আমাকে আমি তো বলি, ছেলের সঙ্গে আমার খুব অত মনটা মেল নেই, কিন্তু ছেলে এই ব্যাপারে ওর আইকিউটা ভালো ছিল, কি যাওয়া ঠিক হচ্ছে না।
বেশ, অনেক ধন্যবাদ অর্জুনদা আমাদের স্টুডিওতে আসবার জন্য, এবং সাদা কালো স্বীকারোক্তিতে আজকে আমরা কথা বললাম বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে। এইরকম আরও অনেক আপডেট আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও একবার ধন্যবাদ অর্জুনদাকে, নমস্কার।